এর বাইরে আরেকটি এই স্কাই, এটা সবুজ না স্কাই, নীল কালার যে ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি, বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি। আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। দর্শক, জুলাই সনদে প্রথম পেরেকটা এভাবেই বোধহয় মারল বিএনপি, এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে কিভাবে বিএনপি সাংবিধানিক পরিষদের শপথ নেয়নি। এই সরকার বহু বিতর্কের পরেও এই সরকার সাংবিধানিক পরিষদের শপথের আয়োজন করেছিল, কিন্তু বিএনপি সেটা অ্যাভয়েড করেছে। জামাত এবং এনসিপি সেই শপথ নিয়েছে। জামাত প্রথমে বিএনপি সাংবিধানিক পরিষদের শপথ না নিলে শপথে আসতে চায়নি, শপথ নিতে চায়নি, কিন্তু তারা সিদ্ধান্ত পরিবর্তন করে শেষে শপথ নিয়েছে। চলুন শপথ কেন্দ্রিক কি হলো, কোন পথে তাহলে যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারটা, সেটা একটু বুঝে দেখে এই ভিডিওতে থাকবেন। দর্শক, বলছিলাম জামাত শপথ নিতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত শপথ নিয়েছে। জামাতকে নিয়ে বেশ কয়েক ধরনের খবর এসেছে। সেই কয়েক ধরনের খবরের মধ্যে একটি ফটোকার্ড আপনারা দেখে নিতে পারেন, যেখানে আব্দুল্লাহ তাহের তিনি বলছেন বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামাত কোনো শপথ নেবে না। দৈনিক ইত্তেফাক এই ব্যাপারটা নিশ্চিত করেছিল। এরপরে গণমাধ্যমগুলো মানে খবর নিশ্চিত করতে থাকে। কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে সিদ্ধান্ত পাল্টে শপথ নিলেন জামাতের প্রার্থীরা। এছাড়া আরও বলা হচ্ছে যে যমুনা টেলিভিশন নিশ্চিত করছে শপথ নিচ্ছেন জামাত সহ 11 দলীয় জোট। শপথের পরে বিএনপি তাদের সংসদীয় কমিটির বৈঠক করেছে, সেখানে তারেক রহমানকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। সেখানে তারা একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে যে এটা যমুনা টেলিভিশন নিশ্চিত করছে। তারা বলছে ডিউটি ফ্রি গাড়ি অর্থাৎ ট্যাক্স ফ্রি গাড়ি আমদানির যে সুযোগ এমপিদের, সেটা এবং সরকারিভাবে কোনো প্লট নেবে না বিএনপির এমপিরা। এটা একটা ভালো সিদ্ধান্ত। এবারে চলুন চলে যাই শপথের আলোচনায়। সালাউদ্দিন আহমেদ যেভাবে আপনাদেরকে শুরুর ভিডিওটা দেখালাম, শপথ অনুষ্ঠান শুরু হবে, শুরু হওয়ার আগে সিইসি তখনও পৌঁছাননি, তখন তিনি ডায়াসে গিয়ে বিএনপির সদস্যদের উদ্দেশ্যে বলেন যে আমাদের চেয়ারপারসনের অনুমতি পরামর্শক্রমে আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই সাদা শপথটা আমরা নেব, যেটা সংবিধানে রয়েছে এবং এটা ড্রাফটও সংবিধানে রয়েছে, কিন্তু এই যে নীল কাগজে যে শপথের ব্যাপারটা করা হয়েছে সাংবিধানিক পরিষদের শপথ, সেই শপথটা আমরা নেব না, কারণ এটা সংবিধান ধারণ করে না। এর আগে গতকালকেও তিনি একেবারে স্পষ্ট করেছেন যদি সংবিধান এটাকে ডিমান্ড করে, সংবিধানের মধ্যে যদি থাকে, তাহলে এটা হতে পারে, এবং সেই কথাতেই স্পষ্ট আমরা হয়েছিলাম। আমরাও আপনাদেরকে নিশ্চিত করেছিলাম যে জুলাইয়ের প্রেক্ষিতে দুইটা শপথ, এমপিদের দুইটা শপথ হচ্ছে না। সেই কারণেই বললাম যে জুলাই সনদের প্রথম আনুষ্ঠানিক মানে জুলাই সনদের বুকে আনুষ্ঠানিক পেরেক হানার ঘটনা ঘটল এই শপথ না নেয়ার মাধ্যমে। বিএনপি 2/3 আসন, বিএনপির 209টা আসন, সাথে স্বতন্ত্র 7টা, তাদের জোটের প্রার্থী, সব মিলিয়ে 219টার মতো আসন তাদের। 219 জন সংসদ সদস্য সংসদে যা চাইবেন তাই হবে, এর বাইরে কোনো কিছু হবে না, এর বাইরে কোনো কিছু করার অপশনও নেই। সুতরাং বিএনপি সহ স্বতন্ত্ররা, এর মধ্যেও একটা মজার ব্যাপার ঘটেছে, মানে শপথে বিএনপির সময়ে আসতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন এবং বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা, তারা জামাতের সঙ্গে শপথ নিয়েছে। কিন্তু যখন সাংবিধানিক পরিষদের শপথের প্রসঙ্গ আসে, সময় আসে, তখন ইশরাক হোসেন এবং রুমিন ফারহানা সেই স্থান ত্যাগ করেছেন। এরকম একটা ছোট্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এই যে সাংবিধানিক পরিষদের শপথে অংশগ্রহণ করলো না বিএনপি, এর মাধ্যমে কি স্পষ্ট বার্তা দিয়ে দিল না বিএনপি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে চেষ্টা সংবিধানের
বাইরে অনেক কিছু করার যে চেষ্টা করেছিল, সংবিধানের বাইরের কোনো কিছুই বিএনপি করবে না, এই বার্তাটা স্পষ্ট করে দিল। এছাড়াও বিএনপি জুলাই সনদের ক্ষেত্রে যে সকল নোট অফ ডিসেন্ট, যে সকল আপত্তি জানিয়েছিল, বিশেষ করে উচ্চকক্ষ একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না সহ অনেক ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, আপত্তি দিয়েছিল। উচ্চকক্ষের ব্যাপারে বলেছিল যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় এই মুহূর্তে এটার প্রয়োজন নাই, সুতরাং উচ্চকক্ষও হচ্ছে না বলে ধারণা করে নেওয়া যেতে পারে। তাহলে কি আমরা এই সংসদের শুরুর দিকেই একটা মানে সংসদে ওয়াকআউট, সংসদের বাইরে তীব্র আন্দোলন, এই ব্যাপারগুলো দেখতে যাচ্ছি? আপনার কি মনে হয় দর্শক? আপনার কি মনে হয় যে জুলাই সনদ যেভাবে সংবিধানে যুক্ত করার প্রত্যাশা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেই প্রত্যাশা আদৌ পূরণ হচ্ছে? ডক্টর ইউনূস, ডক্টর আলী রিয়াজ, ডক্টর আসিফ নজরুল সব ডক্টরদের স্বপ্ন যেন ভেঙে খান খান করে দিল বিএনপি। তার কারণ আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জেনেছেন, এই যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল, তার সাথে যে গণভোট অনুষ্ঠিত হলো, এই সবের সমন্বয়ে সরকারের পক্ষ থেকে বয়ান দেওয়া হচ্ছিল। ডক্টর ইউনূসের বিশেষ সহকারী, বিশেষ প্রতিনিধি ডক্টর আলী রিয়াজ সাহেব বয়ান দিয়ে আসছিলেন যে নির্বাচিত জনপ্রতিনিধিদের দুটি শপথ নিতে হবে, একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে এবং একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু বিএনপি যে সকাল 11:15টার দিকে সংসদ সদস্য হিসেবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ নিয়ে আলো, তার আগে সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে ওই শপথ অনুষ্ঠান কক্ষে জানিয়ে দিলেন যে বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা এখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। একেবারে মোক্ষম জবাব, সুযোগ বুঝে। এবং তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন অত্যন্ত যৌক্তিকভাবে সংবিধানের আলোকেই। কোত্থেকে কোন ডক্টর আলী রিয়াজরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে, ডিপ স্টেটের প্রতিনিধি হিসেবে, বহুজাতিক কোম্পানির লবিস্ট হিসেবে উড়ে এসে জুড়ে বসে তারা বড় বড় বয়ান ছাড়ছিলেন, সংবিধানের ব্যাখ্যা দিচ্ছিলেন। তারা যা গিলাবে মানুষ তো তা গিলবে না। সৈয়দ সালাউদ্দিন আহমেদ শপথ নেওয়ার ঠিক কয়েক মিনিট আগেই তিনি ঘোষণা দিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি। সত্য কথা, গণভোট অনুষ্ঠিত হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের কথা কোথায় বলা আছে? সংবিধান এটা এখনো ধারণ করেনি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটি সংবিধানে আগে ধারণ করতে হবে, স্পষ্ট উল্লেখ থাকতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ নেওয়াবেন সেটি বিধান করতে হবে। তিনি আরো বলেন যে সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আর এই ডক্টর আলী রিয়াজ বয়ান তো দিয়ে যাচ্ছেন, বড় বড় বলি কপচাচ্ছেন একের পর এক। রোববারও তিনি গণমাধ্যমকে বলছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বেশিরভাগ ভোটার সম্মতি দেওয়ায় নির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথ নিতে হবে। শপথ নিতে হবে এটা কেন? গণভোট হয়েছে। গণভোটের আবার কি গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে নাকি? এটা তো গণভোট হয়েছে। তিনি কি বলছেন? জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025-এ এটা সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে এই যে জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদে নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে সংসদ সদস্য হিসেবে, আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এটা জুলাই জাতীয় সনদে বলা ছিল। জুলাই জাতীয় সনদ কি সংবিধান হয়ে গেছে নাকি? ফাজলামো শুরু করা হচ্ছে নাকি? যা বলবে মানুষ তাই গিলবে? কি ষড়যন্ত্র ছিল তাদের? এখন প্রশ্ন আসতে পারে যে জামাত কি করবে, এনসিপি কি করবে? এনসিপি এবং জামাতের দাবির পরিপ্রেক্ষিতেই তো এই গণভোট অনুষ্ঠিত হয়েছে। এনসিপি এবং জামাতের ব্লুপ্রিন্ট হিসেবেই তো এই নির্বাচিত এমপিদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার একটা আয়োজন চলছিল এবং যে গুঞ্জনটি চলছিল, যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়, এই সংবিধান সংস্কারের জন্য কথিত এই যে জুলাই সনদ,
সেটির আলোকে 6 মাস বা 8 মাস লাগবে, 180 কর্মদিবস মানে 8 মাস পড়ে যায়, সেই পর্যন্ত ডক্টর ইউনূস কন্টিনিউ করতে পারে তার ক্ষমতা, বা এই সরকার তার কাজ চালিয়ে যেতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে না, এমন কোনো পরিকল্পনা নেই। আর যাই থাকুক না কেন, ডক্টর ইউনূসকে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করা যায় না, 1 সেকেন্ডের জন্য। এবং তেমন একটা ষড়যন্ত্রের মুখে পড়তেও পারতো, সেই সুযোগ এখনো তাদের ছিল সরকারের। বিএনপি সেটা সুযোগ বুঝে ঠিকই কোপ মেরে দিয়েছে। ধন্যবাদ বিএনপিকে, স্যালুট। বিএনপি অনেক ধৈর্যের সঙ্গে এই পর্যন্ত এসেছে, এবং আমি নিজেই বলছিলাম, বারবার বলছিলাম বিএনপি ফাঁদে পা দিতে যাচ্ছে কিনা। অবশ্যই ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছিল। বিএনপি মাথা ঠান্ডা করে অনেক রিস্ক নিয়ে, আমি বলবো যে ঝুঁকি তাদের ছিল না তা নয়, অনেক ঝুঁকি মাথায় নিয়ে তারা এই পর্যন্ত এসেছে। এবং সেই ঝুঁকির জায়গা থেকে, সন্দেহের জায়গা থেকেই আমরা বারবার এই নির্বাচন নিয়ে সন্দেহ পোষণ করছিলাম। নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচন হলে সেটা সুষ্ঠু হবে কিনা, নিরপেক্ষ হবে কিনা, ম্যাটিকুলাস কোনো ডিজাইন অ্যাপ্লাই করা হবে কিনা। শেষমেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পক্ষের সহযোগিতায় হয়েছে, কম্পারেটিভলি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এখন জামায়াত এনসিপি কি করবে? 2/3 সংসদ সদস্য তো বিএনপি রয়েছে, অধিবেশন চালানোর জন্য যে কুরামের প্রয়োজন হয় তা তো তাদের যথেষ্ট পরিমাণ রয়েছে। তারা এখন যদি শপথ না নেয়, সংসদ বয়কট করে, তাতে কিচ্ছু হবে না বিএনপি। তারা রাগ করতে পারে, গোসা করতে পারে, এই রাগ ক্ষোভ গোসার জায়গা থেকে তারা শপথ নাও নিতে পারে। কথা বলছি, না নিলে কি হবে? নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ না নিলে সংশ্লিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা হবে, সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে আবার বিএনপির ক্যান্ডিডেটটা দাঁড়াবে তো। এমনও তো আওয়ামী লীগের লোকজন দাঁড়াচ্ছে, আওয়ামী লীগের প্রার্থীরা সেখানে চলে এলো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে। অতএব আমরা এতদিন বলে আসছিলাম যে বিএনপি কোনো চিপায় পড়তে যাচ্ছে কিনা, এখন চিপায় পড়ে গেছে জামায়াতে ইসলামী, এনসিপি, ডক্টর আলী রিয়াজ, ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল্লাহ। ফাজলামের একটা সীমা আছে। তারা যা করেছে এই 18 মাস ধরে, এবং এই উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই মার্কিন বিভিন্ন বহুজাতিক কোম্পানির লবিস্ট হিসেবে কাজ করেছে। এই যে বিএনপি যে বক্তব্য আজকে দেয়া হলো, এটি যে তারা হঠাৎ করে দিয়েছে সুযোগ বুঝে তা কিন্তু নয়। তারা গত 2 দিন ধরে বলে আসছিল, এমনকি গত রোববার বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছে সালাউদ্দিন আহমেদ, এবং বিভিন্ন সূত্র থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে তারা বলছে বিদ্যমান সংবিধান যা আছে সেটা অনুসরণ করাই যৌক্তিক হবে। বিদ্যমান সংবিধানে শুধু সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে, সংবিধান সংস্কার পরিষদ এ ধরনের কিছু নেই। মানে এই টাইপের, যদি সংবিধানে কখনো এটি ধারণ করা হয় তখন এরকমের শপথের বিষয়টি আসবে। এমনকি নির্বাচন কমিশন যে নির্বাচন পরিচালনা করেছে, তারা তো সব সময়ের জন্য দিক নির্দেশনা দিয়েছে সংসদ সদস্য হিসেবে। কোথাও তাদের ঘোষণায় কোনো নির্দেশনায় সংবিধান সংস্কার পরিষদের কথা বলা নেই, সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের বিষয়ে বলা নেই, কে তাদেরকে শপথ পড়াবে এ বিষয়ে কোনো কিছুই বলা নেই। আর এই যে গণভোট, সেটিও তো জোর করে অনুষ্ঠিত হয়েছে, হাজার হাজার কোটি টাকা খরচ করে, এই যে ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে। এই যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেটিও তো বিতর্কের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। গণভোটে ভোট পড়েছে 60.26%, যেখানে সংসদ নির্বাচনে ভোট পড়েছে 59.44%। আরে মানুষ বোঝেই না গণভোটের প্রশ্নগুলো কি, সেখানে মানুষ আরো বেশি করে ভোট দিল। কি আশ্চর্য ব্যাপার! মানে এই যে ডিজাইন অ্যাপ্লাই করতে গিয়ে যে ধরা পড়ে যায়, চোর চুরি করে প্রমাণ রেখে, এটি কথা আছে না, এখানে সেটি প্রমাণিত হয়েছে। বরং মানুষ ভোট দেয় মার্কা চিনে, মানুষের চেহারা দেখে বা পরিচিত জনদের নাম দেখে। এই তো সংসদ নির্বাচনে তো এইভাবেই ভোটগুলো হয়, সাদা মানুষ এভাবেই ভোট দেন। আর গণভোটের যে প্রশ্ন, সেই প্রশ্ন 4টির মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত 48টি প্রশ্ন জড়িয়ে রয়েছে। তার সবকটির জবাব হ্যাঁ কিংবা নাতে দিতে হয়েছে। দেশে 18 কোটি মানুষ এত বোদ্ধা হয়ে গেলেন, আমরা সবাই এত বোদ্ধা হয়ে গেলাম, আমি তো নিজেই ভালো করে বুঝি না, অনেস্টলি স্পিকিং, যে কি রয়েছে এর মধ্যে। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে ডক্টর আলী রিয়াজ, ডক্টর আসিফ নজরুল্লাহ, এই ডক্টররা এখন সব মাথার চুল ছিঁড়ছেন সম্ভবত।